আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ক্যান্টনমেন্টে হাসনাত আব্দুল্লাহ নিষিদ্ধ, ক্যান্টনমেন্ট কি সিগন্যাল দিচ্ছে, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে এসছি। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় আছেন নিশ্চয়ই খেয়াল করেছেন, গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান সেফা সালার 24-এর গণ অভ্যুত্থান বলছি, তাদের ভাষায় যেটিকে তারা গণ অভ্যুত্থান বলে, সেই গণ অভ্যুত্থানের সেফা সালার হাসনাত আব্দুল্লাহ আজকে ফেসবুকে খুব সংক্ষিপ্ত আকারে একটা পোস্ট দিয়েছেন ইংরেজিতে। তিনি লিখেছেন, কিপ অ্যান আই অন দ্য নর্থ, গন টু কোয়াইট টু ফাস্ট। উত্তরের দিকে নজর রাখুন, খুব শান্ত, খুব দ্রুত। হঠাৎ হাসনাত আব্দুল্লাহ এমন একটা পোস্ট দিলেন কেন? কি হচ্ছে, কি হতে যাচ্ছে? ইঙ্গিতপূর্ণ পোস্ট, সরাসরি কিছু বলছেন না, কিন্তু ইঙ্গিতপূর্ণ। উত্তর বলতে তিনি ক্যান্টনমেন্টকে বোঝাচ্ছেন, ক্যান্টনমেন্টের দিকে নজর রাখতে বলছেন। ক্যান্টনমেন্টে কি ঘটলো এমন হঠাৎ করে? আমরা নানা রকম কানা ঘোষা শুনি যে পরিবর্তনের শব্দ 1 বছর ধরেই পাচ্ছি, আপনাদেরকেও বলছি, কিন্তু কোনো পরিবর্তন নাই, আমরা বিরক্ত। আমাদেরকে যারা এই শব্দগুলো শোনায়, আমরাও তাদের উপর বিরক্ত। আপনাদেরকে আমরা বলি, আপনারাও আমাদের প্রতি বিরক্ত হন। কিন্তু ক্যান্টনমেন্টে একটা নাটকীয় ঘটনা ঘটেছে এই মুহূর্তে, যে মুহূর্তে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের বাইরে আছেন, মালয়েশিয়াতে আছেন। তিনি ইন্দো প্যাসিফিক অঞ্চলের সেনা প্রধানদের বৈঠক, সব এই যে ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলের 12-14টা যে দেশ আছে, সব দেশগুলোর সেনা প্রধানরা এই মুহূর্তে মালয়েশিয়ায় বৈঠক করছেন। গত 22 সেপ্টেম্বর সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেখানে গেছেন এবং বিভিন্ন অসমর্থিত সূত্র বলছে যে ভারতীয় সেনা প্রধানের সাথে ওয়াকারুজ্জামানের বৈঠক হয়েছে। আমার অবশ্য কোনো পত্র পত্রিকায় এটি নজরে পড়েনি, কিন্তু বৈঠক হয়েছে এমনটা শোনা যাচ্ছে। যেটি হোক, সেটি সেনাপ্রধান তিনি বৈঠক করছেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলের সেনাপ্রধানদের সাথে সম্মেলনে যোগ দিয়েছেন। স্বাভাবিকভাবেই 1-to-1 বৈঠক হবে, এটা খুব স্বাভাবিক, অস্বাভাবিকতার কিছু নেই। তিনি ফিরবেন আজ বা পরের দিন, অর্থাৎ আগামী শনিবার 27শে সেপ্টেম্বর। কিন্তু এর মধ্যে সেনাপ্রধান 22 তারিখে গেলেন, আর 23 তারিখে ক্যান্টনমেন্টে একটা নাটকীয় ঘটনা ঘটেছে। নাটকীয় ঘটনাটা হলো যে গত 23শে সেপ্টেম্বর ঢাকা সেনানিবাসে এনসিপির প্রধান সংগঠক হাসনাত আব্দুল্লাহর প্রবেশ নিষিদ্ধ করে সেনাবাহিনীর সামরিক পুলিশ বা মিলিটারি পুলিশ বা এমপি। পূর্ববর্তী সিদ্ধান্তের অংশ হিসেবে নগরীর অন্যতম নিরাপদ অঞ্চলে নিষিদ্ধ করা হয়েছিল। কচুক্ষেত এলাকার কাছে মিরপুর গেটের দিকে আব্দুল্লাহ যখন ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টা করেন, তখন এই অপ্রীতিকর ঘটনা ঘটে। বাংলাদেশ সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, সামরিক পুলিশের রক্ষীরা তাকে সংবেদনশীল এলাকায় প্রবেশ করতে বাধা দিলে একটি সংক্ষিপ্ত বাঘ বিতণ্ডা শুরু হয়। ক্যান্টনমেন্টের দ্বিতীয় প্রবেশ পথ হলো দক্ষিণের জাহাঙ্গীর গেট। এরপর আব্দুল্লাহ কয়েকজন সেনা কর্মকর্তার সাথে মোবাইল ফোনে কথা বলার জন্য খানিকটা পিছিয়ে যান, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। মিলিটারি পুলিশ বা এমপি রক্ষীরা তাদের অবস্থানে অটল থাকেন। আব্দুল্লাহ স্থান ত্যাগ করার সিদ্ধান্ত নেওয়ার আগে প্রায় 20 মিনিট সেখানে ছিলেন। ওয়াকিবহাল সূত্র জানিয়েছে যে তিনি কোনো সেনা কর্মকর্তার সাথে দেখা করার জন্য প্রবেশ করতে যাননি, বরং তুলনামূলকভাবে খানিকটা যানজটমুক্ত এলাকা হওয়ায় ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে তিনি অন্য কোনো গন্তব্যে পৌঁছাতে চেয়েছিলেন। এই সংবাদটি বাংলাদেশের কোনো গণমাধ্যমে নেই। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের ভারতের বিখ্যাত সাংবাদিক চন্দন নন্দী নর্থ ইস্ট নিউজে দিয়েছে। নর্থ ইস্ট নিউজ সম্ভবত হাসনাত আব্দুল্লাহর সঙ্গে ফোনে যোগাযোগ করবার চেষ্টা করেছে, কিন্তু হাসনাত আব্দুল্লাহর কোনো সাড়া পায়নি। তবে হাসনাত আব্দুল্লাহ পাবলিকলি আজকে সোশ্যাল মিডিয়ায় এসে ফেসবুক স্ট্যাটাস দিয়ে
ক্যান্টনমেন্টের দিকে নজর রাখতে বলেছেন। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে গত মার্চে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়ে সরাসরি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিশানায় নিয়েছিলেন এবং নিয়ে বলেছিলেন যে জেনারেল ওয়াকারুজ্জামান একটা রিফাইন্ড আওয়ামী লীগ আনতে চায়, এবং সেটি নিয়ে দেশে যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়েছিল। এবং সেনাবাহিনী হাসনাত আব্দুল্লাহর সেই ফেসবুক পোস্টের পাল্টা বিবৃতি দিয়ে সেনাবাহিনী অস্বীকার করে যে আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য হাসনাত আব্দুল্লাহ বা অন্য কোনো ছাত্র বা সমন্বয়কদের কোনো চাপ দেওয়া হয়নি। হাসনাতের দাবি অস্বীকার করে সেনাবাহিনী বলেছিল যে জেনারেল জামানের সাথে বৈঠক আব্দুল্লাহ এবং সার্জিস আলমের উদ্যোগে হয়েছিল। তারপর থেকে সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে সেনাপ্রধান ছাড়া অন্যান্যদের সাথেও হাসনাতদের যোগাযোগ যথেষ্ট শিথিল হয়ে যায় বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে হাসনাতকে সেনাবাহিনী বা সেনা ক্যান্টনমেন্টে প্রবেশ করতে দেওয়া হলো না। আপনারা জানেন যে কেউ যদি কচুক্ষেত দিয়ে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে জাহাঙ্গীর গেট দিয়ে আসে, এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত, যে কেউ যেতে পারে, কোথাও কোনো বাধা দেওয়া হয় না। আবার জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকে কচুক্ষেত দিয়ে বের হওয়া যায়, এটি মানুষ সাধারণত করে। কিন্তু হাসনাত আব্দুল্লাহকে বাধা দেওয়া হলো কেন? হাসনাত আব্দুল্লাহ কি তাহলে ক্যান্টনমেন্টে নিষিদ্ধ হলেন? ক্যান্টনমেন্ট কি বিশেষ কোনো সিগন্যাল দিল? এবং আজকে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়ে আলাদা করে জানান দিলেন যে উত্তরে নজর রাখতে। উত্তরে কি কোনো পরিবর্তন আসছে? আমরা বিভিন্ন সময় বিভিন্ন কানা ঘোষা শুনছি যে পরিবর্তন হতে হবে, সেনাবাহিনীর কর্মকর্তাদের মধ্যে আলাপ আছে, অবসরপ্রাপ্তদের মধ্যে আলাপ আছে যে একটা পরিবর্তন আসতে হবে। কারণ সেনাবাহিনী দীর্ঘদিন প্রায় 1 বছরের বেশি সময়, প্রায় 13-14 মাস মাঠে আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে, এবং এতে করে সেনাবাহিনী বিতর্কিত হচ্ছে, ইতিমধ্যে বিতর্কিত হয়েও গেছে। আপনারা কদিন আগে একজন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়ারও পোস্ট দেখেছেন যে তিনিও একটা বক্তব্য বলেছেন যে সেনাবাহিনী দীর্ঘদিন মাঠে থাকতে পারে না, সেনাবাহিনীর ব্যারাকে ফিরে যাওয়া উচিত। সেনাবাহিনী কি আসলে ব্যারাকে ফিরে যাবে, কিংবা হাসনাতদের কি সহযোগিতা আর করবে না? এমনটা কি হাসনাতকে ক্যান্টনমেন্টে প্রবেশ করতে দেওয়া হলো না? এসব কি সিগন্যাল কি বহন করে? একটা পরিবর্তন নিশ্চয়ই। আমরা পরিবর্তনের গান অনেকদিন ধরে শুনছি, কিন্তু এটা একটা গুরুতর সিগন্যাল যে হাসনাতকে ক্যান্টনমেন্টে ঢুকতে দেওয়া হয়নি, এবং হাসনাত ফেসবুকে পোস্ট দিয়ে জানাচ্ছেন যে উত্তরে নজর রাখুন। এগুলো অবশ্যই সিগন্যাল বহন করে। সেনাপ্রধান এই মুহূর্তে দেশের বাইরে আছেন, ইন্দো প্যাসিফিক সেনাপ্রধানদের সাথে বৈঠকে। তিনি আগামী পরশু দেশে ফিরবেন। দেশে ফিরবার পর কি হয় আমাদের অবশ্যই নজর রাখতে হবে। আমরা নজর রাখবো। এই যে আলাপ আলোচনা চলছে যে সেনাবাহিনী দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে পারে না, আবার সেনাবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন সময়ে শুনেছি আমরা যে আনুষ্ঠানিক বক্তব্য শুনেছি যে এই সরকারকে সহযোগিতা করবে এবং আগামী নির্বাচনে সহযোগিতা করবে, নির্বাচন হলে সেনাবাহিনীর ভেতরে চলে যাবে। কিন্তু তার আগেই কোনো ঘটনা ঘটে কিনা সেগুলো দেখবার বিষয় আছে। সেগুলো দেখবার জন্য আমরা নিশ্চয়ই অপেক্ষা করছি এবং দেখছি যে সামনে আসলে কি ঘটতে যাচ্ছে। ছবি অনেকের কাছে মনে হতে পারে খুব তুচ্ছ একটা বিষয়, কিন্তু ছবি অনেক বড় কথা বলে। একটা রিপোর্ট কিংবা একটা আর্টিকেলের চেয়েও কখনো কখনো শুধুমাত্র একটা ছবি বিরাট ভূমিকায় অবতীর্ণ হয়। আর কূটনীতিতে তো ছবির ভূমিকা অনন্য। আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই গত 22 সেপ্টেম্বর বাংলাদেশ সময় দিবাগত রাতে বাংলাদেশ ত্যাগ করে নিউ ইয়র্কে গেছেন। গত কয়েকদিন হয়ে গেল ইতিমধ্যে, এবং আজকে আমরা যে মুহূর্তে এই কন্টেন্টে নির্মাণ করছি ঠিক তার কয়েক ঘন্টা পরেই বাংলাদেশ সময় রাতে আর নিউ ইয়র্ক সময় দিনের প্রথমার্ধে ডক্টর মোহাম্মদ ইউনূস 26শে সেপ্টেম্বর বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস
ভাষণ দেবেন জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ভাষণ জাতির জন্য, জাতিসংঘের জন্য, পৃথিবীর জন্য কিংবা বাংলাদেশের জন্য খুব কিছু করে ফেলবে না, খুব বড় ধরনের পরিবর্তন করে ফেলবে না, বাংলাদেশের মানুষের জীবন মানের উন্নয়নও করে ফেলবে না। কিন্তু এই যে একটি ভাষণকে কেন্দ্র করে, এই ভাষণ দিতে যাওয়াকে কেন্দ্র করে যে লঙ্কা কাণ্ড, ডক্টর ইউনূসের সফর সঙ্গীর সদস্য সংখ্যা বা সফর সঙ্গী সংখ্যা কত আপনারা ইতিমধ্যেই নিশ্চয়ই জেনে গেছেন, শতাধিক, 104 জন, শতাধিক যে এটি নিশ্চিত। এবং কয়েকশো কোটি টাকা খরচ করে সেটি 700 নাকি 500 সেটি হিসাববিদরা বলতে পারবেন। কেউ কেউ একদম ভিডিওতে এসে বলছেন ডাইরেক্ট যে 700 কোটি টাকা, সেটি হিসাববিদদের বিষয়। তবে কয়েকশো কোটি টাকা খরচ করে এই সফরে যে গেছেন, এটি নিঃসন্দেহে তা থেকে কোনো বলার অপেক্ষা রাখে না। আর এই সফরটি ডক্টর ইউনূসের কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু সারা বিশ্বের কাছে আজকে জাতিসংঘ একটা গুরুত্বহীন প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেছে। আপনারা এই সম্মেলনটির চেহারা যদি খেয়াল করেন, পৃথিবীর ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, আর এদিকে আমি যদি ইন্দো প্যাসিফিক এরিয়ার দিকে যদি নজর দিই, তাহলে এই এরিয়ার 3টি গুরুত্বপূর্ণ দেশ, ভারত, চীন, রাশিয়ার সরকার প্রধানরা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, কেউ এই সম্মেলনে উপস্থিত হননি। আর গত মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি সারা পৃথিবীর সমালোচনা করেছেন, জাতিসংঘের ছোট জগন্নাথ জাতিসংঘের সমালোচনা করেছেন, নিজের গুণগান গেয়েছেন, নিজেকে জাহির করেছেন যে তিনি ক্ষমতায় এসে মাত্র কয়েক মাসের মধ্যে পৃথিবীর 7টি যুদ্ধ থামিয়েছেন এবং নিজে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য বলে নিজেকে জাহির করেছেন। অন্যদিকে জাতিসংঘকে তার বক্তব্য নিশানায় নিয়েছেন, সমালোচনা করেছেন, তীব্র সমালোচনা করেছেন। আর আজকে জাতিসংঘ ক্রমেই ছোট জগন্নাথ প্রতিষ্ঠান হয়ে ওঠার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা খুব জোরালো ভূমিকা আছে। আপনারা খেয়াল করেছেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই জাতিসংঘের বিভিন্ন সংস্থা থেকে নিজেদের অর্থায়ন প্রত্যাহার করে নিচ্ছেন। আপনারা এটিও নিশ্চয়ই জানেন যে জাতিসংঘ সবচেয়ে বড় দাতা জাতিসংঘের মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন। তারা আর জাতিসংঘের স্বাস্থ্য সংস্থায় অর্থ দান করবেন না। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশন থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন। কোন হাই কমিশন? যে হাই কমিশনের বাংলাদেশে শাখা কার্যালয় হয়েছে, যে হাই কমিশন বাংলাদেশের জুলাই সহিংসতার একটা সাজানো গোছানো রিপোর্ট দিয়েছে, 1400 মানুষ হত্যার, সেই কমিশন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে। এবং মূল জাতিসংঘেরও সবচেয়ে বড় ফান্ড যোগানদাতা মার্কিন যুক্তরাষ্ট্র, মূল জাতিসংঘের ফান্ড থেকে নিজেদেরকে কাটছাট করেছে। সেই জায়গায় জাতিসংঘ তাদের সারা পৃথিবীব্যাপী যে কার্যক্রম, সেই কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছে রীতিমতো। এবং আগামী দিনে বিশ্ব পরিস্থিতি যা বলছে যে জাতিসংঘ সত্যিকার অর্থে এই মার্কিন খবরদারির জাতিসংঘ কতটা কাজ করবে, ভিন্ন একটা জোট গড়ে উঠবে কিনা, সেই প্রশ্ন কিন্তু জানান দিচ্ছে। যেটি হোক, মার্কিন যুক্তরাষ্ট্রই আজকে জাতিসংঘকে খর্ব করবার প্রধান নায়ক। এবং আপনারা জানেন যে গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাষণ দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের রেওয়াজ সাধারণত মার্কিন প্রেসিডেন্ট যেদিন ভাষণ দেন সেদিন তিনি সকালে নিউ ইয়র্কে উপস্থিত হয়ে একটা ভাষণ দেন। ভাষণ দেওয়ার পরে সারা পৃথিবী থেকে আগত বিশ্ব নেতাদের নিয়ে মার্কিন প্রেসিডেন্ট সেই দিনই একটি সংবর্ধনার আয়োজন করেন এবং আয়োজন করে তিনি ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে ফিরে যান এবং যথারীতি তিনি ফিরে গেছেন। কিন্তু আমি আলাপের শিরোনামটা কিভাবে শুরু করেছিলাম যে
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ছোটর জগন্নাথ জাতিসংঘের অধিবেশনে গেছেন বিশাল আয়োজন করে। এই আয়োজন কটা ছবির জন্য, ছবি এই যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনা অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস যথারীতি অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণ করে অনেক নেতার সঙ্গে, জাপানের সরকার প্রধানের সঙ্গে ছবি তুলেছেন, ভুটানের সরকার প্রধানের সঙ্গে ছবি তুলেছেন এবং এরকম অনেক জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ছবি তুলেছেন। কিন্তু সত্যিকার অর্থে এবার ডক্টর ইউনূস ডোনাল্ড ট্রাম্পের সাথে ছবি উঠানোরই চান্স পাননি, সুযোগ পাননি। সংবাদে বলা হচ্ছে যে ডক্টর ইউনূস ডোনাল্ড ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। কখন জানালেন, কিভাবে জানালেন? ডোনাল্ড ট্রাম্পের সাথে কি দ্বিপাক্ষিক তো বৈঠক তো দূরের কথা, পাশাপাশি দাঁড়িয়ে কথা বলার সুযোগ হয়েছে? আমরা দেখিনি। যদি সেই সুযোগ হতো তাহলে আপনি ছবির ক্লিক দেখতেন এবং প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ, টুইটার পেজে আপনি ছবির প্রদর্শন দেখতে দেখতে কয়েকদিনে ক্লান্ত হয়ে যেতেন। কিন্তু সেই ধরনের কোনো ছবি নেই। তাহলে আমরা বলতে পারি যে ট্রাম্পকে সরাসরি আমন্ত্রণ জানাতে পারেননি। ট্রাম্পের যারা সহযোগী, যারা স্টাফ, তাদেরকে হয়তো বলেছেন। অর্থাৎ এবছর ডক্টর ইউনূস ডোনাল্ড ট্রাম্পের সাথে ছবি উঠাতে পারেননি। আপনাদের একটু গত বছর ফিরিয়ে নিয়ে যেতে চাই। গত বছরও ঠিক এমনি মার্কিন প্রেসিডেন্ট একটি সংবর্ধনার আয়োজন করেছিলেন। গত বছর প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন। যথারীতি তিনি নিউ ইয়র্কে সকালে এসেছিলেন, ভাষণ দিয়েছেন, ভাষণ দিয়ে সংবর্ধনার আয়োজন করেছেন এবং সেই সংবর্ধনায়ও আজকের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গিয়েছিলেন। গত বছর বাংলাদেশের সহজ সরল ভোদায় বাঙালিকে পেয়ে এমন বয়ানও নির্মাণ করা হয়েছিল যে জো বাইডেনের সাথে একটা দ্বিপাক্ষিক বৈঠকও হয়েছে এবং কিছু ছবি প্রদর্শন করা হয়েছিল, যে ছবিগুলো আসলে সেই সংবর্ধনায় অংশগ্রহণ করার সুবাদে বাইডেনের সাথে হয়তো একটু হ্যান্ডশেক করেছেন, বাইডেন দেখে একটু জড়িয়ে ধরেছেন। এই যে ছবিগুলো আপনারা দেখছেন, এই ছবিগুলো হচ্ছে আসলে সংবর্ধনার। কিন্তু এই ছবিগুলো পোস্ট দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে বলা হয়েছিল যে একটা দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে নজিরবিহীন ভাবে। নোবেল বিজয়ী, নোবেলম্যান ডক্টর ইউনূসের সাথে নজিরবিহীন ভাবে, পৃথিবীর ইতিহাসে বিরল, সাধারণত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট কারোর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন না। একমাত্র কার সঙ্গে করেছেন? বাংলাদেশের ডক্টর ইউনূসের সঙ্গে। এমন গাল গল্প মেরে গত বছর পত্র পত্রিকা উৎসাহ লাভ করে দেওয়া হয়েছিল। কিন্তু ছবিগুলো দেখুন, এই ছবির চেহারা কি দ্বিপাক্ষিক বৈঠকের চেহারা? আপনারা যারা কূটনৈতিক খোঁজ খবর রাখেন, দ্বিপাক্ষিক বৈঠকের ছবিগুলো কেমন হয়? দুই পক্ষের প্রধান কর্তা থাকেন, তাদের সাথে সহযোগীরা থাকেন, তাদের সেইভাবে একটা ছবি ওঠায়। সেরকম একটি গ্রুপ ছবি কিন্তু আমি গত 1 বছর যাবৎ খুঁজছি, পৃথিবীর কোনো গণমাধ্যমে পাইনি, কোথাও পাইনি। তাহলে কি আপনি মনে করবেন যে গত বছর একটা দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে? আর এই যে গত বছর বাইডেনের সঙ্গে যে ছবিগুলো, দুই দেশের ফ্ল্যাগ পেছনে সামনে, ছবিগুলো কিভাবে উঠানো হয়েছে? এটা সংবর্ধনা অনুষ্ঠানে বাইডেনের সাথে হাত মিলিয়েছেন, জড়িয়ে ধরেছেন, কথা বলেছেন সংবর্ধনা অনুষ্ঠানে। সেখানকার ব্যাকগ্রাউন্ড ছিল, এই যে দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা, এখানে যদি পেছনে ফ্ল্যাগ ব্যাকগ্রাউন্ড দিয়ে আজকের এই ফটোশপের যুগে, এআই এর যুগে পেছনে ফ্ল্যাগ দিয়ে যদি এই ছবিটাকে দেওয়া হয়, দিয়ে যদি বলা হয় এটা দ্বিপাক্ষিক বৈঠকের ছবি, এই যে এই ছবিগুলো দেখছেন, এটার ব্যাকগ্রাউন্ডে অন্য কিছু ছিল, এগুলো ব্যাকগ্রাউন্ড পরে বসানো। কাজে গত বছরও দ্বিপাক্ষিক বৈঠক হয়নি। ভোদায় বাংলাদেশ, সহজ শহর বাংলাদেশের মানুষকে ভোদায় পেয়ে যা বোঝানোর তাই বোঝানো হয়েছে। গত বছর দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। আচ্ছা, দ্বিপাক্ষিক বৈঠক হলো, মার্কিন যুক্তরাষ্ট্র গত 1 বছরে বাংলাদেশের জন্য কি অবদান রেখেছে? কত ডলার, কত বিলিয়ন ডলার বাংলাদেশকে, বা কত মিলিয়ন ডলার বাংলাদেশকে সহযোগিতা করেছে? $1 গত 14 মাসে মার্কিন সহায়তা পেয়েছেন? বরঞ্চ বাদ হয়ে গেছে, ইউএসআইডি চলে গেছে।
মার্কিন যে অর্থ বাংলাদেশে আসতো ইউএসএআইডির মাধ্যমে উন্নয়ন বিভিন্ন বরাদ্দের আসতো, সেগুলো বন্ধ হয়ে গেছে। এই যে সাক্ষাৎ হলো বাইডেনের সাথে, হয়ে কি হয়েছে? বাংলাদেশে কোনো লাভ হয়েছে? হয়নি। কাজেই গত বছর দ্বিপাক্ষিক কোনো বৈঠক হয়নি, গত বছর জাস্ট একটা সংবর্ধনা অনুষ্ঠানে জাস্ট দেখা দেখি হয়েছে এই। আর এবার ডক্টর মোহাম্মদ ইউনূস ডোনাল্ড ট্রাম্পের আশপাশেই যেতে পারেননি, আশপাশে গিয়ে যে একটা ছবি তুলবেন সেই ছবিটা তুলতে পারেননি, আর পারবেনও না। মঙ্গলবার সংবর্ধনা শেষ করে ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই হোয়াইট হাউসে চলে গেছেন। কাজেই ডোনাল্ড ট্রাম্পের সাথে এবার কোনো ছবি নেই, এবার ছবি প্রদর্শন করা হলো না ডক্টর মোহাম্মদ ইউনূসের। শত শত কোটি টাকা খরচ করে শতাধিক সফরসঙ্গী নিয়ে গিয়ে, এবং এই সফরসঙ্গী দলে বাংলাদেশের 3টি রাজনৈতিক দলের 6 জন প্রতিনিধিও আছেন। কিচ্ছু হলো না, ছবি ওঠানো হলো না। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ঠুটো জগন্নাথ জাতিসংঘ অধিবেশনে গিয়ে কোনো কাজ হলো না। দেখুন না, নরেন্দ্র মোদী যায়নি, পুতিন যাননি, কিংবা শি জিনপিং যাননি। জাতিসংঘ তাহলে কেমন প্রতিষ্ঠান দিন দিন হয়ে যাচ্ছে আপনি বুঝুন। আর সেই প্রতিষ্ঠানে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা ছবি ওঠানো হলো না। ডোনাল্ড ট্রাম্প কেন চান্স দিলেন না, এই প্রশ্নটাও তো আমাদের মনে জাগতে পারে। ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক পলিসি, বাংলাদেশের কূটনৈতিক পলিসি কি চেঞ্জ হচ্ছে? বাংলাদেশের বিশেষ উদ্দেশ্য যেগুলো, সেগুলো আর বিস্তারিত না বলে সেই উদ্দেশ্যগুলো থেকে কি সরে যাবে? কিংবা ডক্টর ইউনূস যে মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র সমর্থন আছে ডক্টর ইউনূসের প্রতি, সেই সমর্থন কি ঠুনকো হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে? ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কি তার পেছন থেকে সমর্থন থেকে সরিয়ে নিচ্ছে অন্যদিকে? কিংবা ডক্টর ইউনূসকে বলতে পারেন যে এই মুহূর্তে একটা অক্সিজেন মাস্ক দেওয়া সরকার, এবং এই অক্সিজেন মাস্কের যোগানদাতা ডক্টর ইউনূস সরকার মনে করছেন মার্কিন যুক্তরাষ্ট্র সেই অক্সিজেন মাস্কটিকে খুলে নিচ্ছেন বা সরিয়ে ফেলছেন। এমন নানান কিছু হতে পারে। কারণটা হচ্ছে যে ডক্টর ইউনূস আসলে ডোনাল্ড ট্রাম্পের একটা দাঁড়িয়ে 2 মিনিটের কথা বলারও সুযোগ পাননি। এই কারণে ডক্টর ইউনূসের কোনো ছবি নেই, ছবি ওঠানোর চান্স পাননি ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থাৎ সবকিছু মিলিয়ে আমরা বলতে পারি যে আজকে ভাষণ দেবেন, আজকে বাংলাদেশ সময় রাতে। এই ভাষণ বাংলাদেশের মানুষের জীবনমানের কোনো পরিবর্তন হবে না, পৃথিবীরও কোনো পরিবর্তন হবে না। রাষ্ট্রের শত শত কোটি টাকা খরচ করে একটি নিষ্ফল সফর করে আসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।